হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। কালো টাকার জন্য যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও হার মানায়। এক ট্রাক টাকার জন্য শুরু হয় খেলা। কিভাবে রূপ নিল এক মহাসংঘর্ষ, যেখানে সবাই একে অপরের শত্রু। আর সেই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। মাথা ঘোরানো গল্পটি দেখতে আপনি প্রস্তুত তো? সো লেটস গো। গল্পের শুরুতে দেখতে পাই গলিব সাহেব ট্রাকে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। আরে ভাই, আপনি টেনশন নিয়েন না তো, এখানে কোনো রিস্ক নাই। এর আগে কত মাল সাপ্লাই দিছি, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আপনি কোনো চিন্তা করেন না, কিছুক্ষণ অপেক্ষা করেন, ঠিক টাইম মতো পৌঁছায় যাবো। এর মধ্যে ট্রাক ড্রাইভার বলে ওঠে, অনেক সময় হলো গাড়ি চালাইতেছি, একটু পান লইয়া লই। এই কথা শুনে গালিবের অনেক রেগে যায় আর বলে, কোনো পান নেওয়া নেওয়া নাই, আর কোথাও গাড়ি না থামাইয়া সোজা আমারে নিয়ে যাও আমার ঠিকানা মতো। তখন ড্রাইভার বলে, কয়েকটা বস্তা লয়ে আমার ট্রাকে উঠছেন, ওঠার পর থেকে তারা দিতেছেন। আমগো কিছু খাওয়ান লাগবো না নাকি? আগে খামু, তারপর গাড়ি চালামো। অনেক তর্কের পর ড্রাইভার এবার তর্কে জিতে খাওয়ার জন্য একটি হোটেলের সামনে গাড়ি থামায়। গালিবকে দেখে প্রচুর অস্থির এবং চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল। ট্রাকের মধ্যে বস্তাগুলো নিয়ে যাচ্ছে, তার দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। ওইদিকে একজন কল করে বারবার তাড়া দিচ্ছে যেন মালগুলো ঠিক মতো নিয়ে আসা হয়। খাওয়া দাওয়ার পর সবাই আবার রওনা হয়েছে, কিন্তু মাঝপথে ঘটে গেল আরেক বিপদ। গাড়িতে কোনো সমস্যা হয়েছে এই ভেবে ড্রাইভার হেল্পার রমজানকে বলে, ওই রমজান, নিচে নাইমা গাড়ি চাকাটা চেক করতো। ড্রাইভার যা ভাবছিল তাই হলো, গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। গালিব তো এই কথা শুনে পাগলের মতো আচরণ করতে শুরু করলো, কারণ তার বস্তাগুলো দ্রুত পৌঁছে দিতে হবে। এর জন্য তাকে অস্থির দেখাচ্ছে। এর মাঝে আবার ফোনে নেটওয়ার্কও পাচ্ছিল না। এরপর হেল্পার রমজান পেছনে যায় চাকা ঠিক করার জন্য, আর এক এক করে চাকার খোলার সরঞ্জাম পেছন থেকে বের করে। ঘটনার মোড় ঘোরে এখান থেকেই। রমজান দেখতে পায় বস্তা ভর্তি টাকা, যা দেখে তো রমজান অবাক হয়ে যায়। তার মানে গালিব সাহেব টাকাগুলো কোথাও ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। রমজান কি করবে বুঝতে না পেরে ড্রাইভারকে ডেকে নিয়ে আসে, বস্তা ভর্তি টাকা দেখায়, আর তারা দুজনই টাকার লোভে পড়ে যায় আর সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সন্ধ্যা হলে রমজান গালিবের কাছে গিয়ে বলে, আসেন দুইটা টান দিয়ে আসি, মানে নেশা করতে ডাকছে। গালিব পেছনে আসতেই ড্রাইভার আর রমজান মিলে কুপিয়ে গালিবকে হত্যা করে। চিৎকার শুনে গালিবের অ্যাসিস্ট্যান্ট ওরা তাকেও মেরে ফেলে আর সেখান থেকে ট্রাক নিয়ে চলে যায়। কিন্তু রমজানের প্রচন্ড ভয় পেতে থাকে, কারণ একটু আগেই তারা দুজন জীবিত মানুষকে হত্যা করেছে। তখন ড্রাইভার বলে, এই পৃথিবীতে কখনো কাউকে না মেরে কেউ বড় হতে পারে না, তুই চুপচাপ থাক, আমগো কিছু হইব না। কিছুটা এগোতেই পুলিশের চেকপোস্ট পড়ে। তারা ভয় পেলেও পুলিশ শুধু তাদের গাড়ির কাগজপত্র দেখে, তারপর ছেড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে টহল টিমকে জানানো হয় যে ঢাকা থেকে 50 কোটি টাকা দেশের বাইরে পাচার করার জন্য একটি চক্র রওনা হয়েছে। তাই সব গাড়ি যেন তারা ভালো করে চেক করে, কিন্তু ট্রাক তো ততক্ষণে চলে গেছে পাশ কাটিয়ে। তারপর পুলিশ সতর্ক করে দেয় যেন সব গাড়ি চেক করা হয়। তারপর ড্রাইভার বলে, আজকে আর কোথাও যাওন যাইব না, সকাল হলে দেখবনে কি করা যায়। এই বলে তারা হোটেল খুঁজতে থাকে। আর ওইদিকে সেখানকার কমিশনার আজকের রাতে একটা পার্টির আয়োজন করে, যেখানে শহর থেকে একটি নায়িকাকে আমোদ ফুর্তির জন্য নিয়ে আসা হয়। তো যাই হোক, এদিকে নাচ গান তো চলছে। নাচ গান শেষ করার পর কমিশনার নায়িকাকে বলে, আপনার জন্য এই শহরের সব থেকে সেরা হোটেলে থাকার ব্যবস্থা করেছি। না মানে, আপনি তো সেই নাচ গান করলেন আর পেমেন্টও ঠিক মতো দিছি, এখন আফটার পার্টির জন্য কত টাকা লাগবে সেটা বলেন। নায়িকা শায়লা এই কথা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন হোটেলে কল দিয়ে বলে তাদের হোটেলের সব থেকে বাজে রুমটা এই নায়িকার জন্য রেডি করতে। এরপর হোটেলের ম্যানেজার হোটেল বয় গুল্লুকে ডেকে বলে, আমগো হোটেলের নায়িকা আসতে আছে, সবকিছু গুছায় রাখ। গুল্লু বলে, আপনাগো যে হোটেল, এখানে আবার নায়িকা আসবো? বলতে না বসতেই সেখানে শায়লা চলে আসে। ম্যানেজার আর গুল্লু নায়িকাকে দেখে পাগল হয়ে যায় প্রায়। তারপর গুল্লু কমিশনারের কথা মতো একটা ভাঙাচোরা রুমে নিয়ে যায়। শায়লা গুল্লুকে ম্যানেজ করে হোটেলের সবচেয়ে সুন্দর একটা রুম নিয়ে যায়। এর মধ্যে শায়লার ভাই কল করে বলে, বাড়িতে অনেক টাকার দরকার। তখন শায়লা বলে, টেনশন করিস না, আমি ব্যবস্থা করব। এরপর শায়লা এক এক করে তার কাস্টমারদের কল করতে থাকে। তারপর সেখানে সেই ড্রাইভার আসে একটা রুম নিতে। এরপর ম্যানেজারের সাথে কথা বলে রুম নিয়ে নেয়, আর সেই রুমে রমজান আর ড্রাইভার মিলে টাকার বস্তাগুলো রাখে। এদিকে গুল্লু নায়িকার রুম ছাড়া অন্য কোথাও যাচ্ছিলই না। দরজা ফুটো দিয়ে নায়িকাকে গুল্লুর গোল্লা শুট হয়ে যায়। শায়লা দরজা খুলতেই গুল্লুকে দেখে অবাক হয়ে যায়। শায়লা অবশ্য একদিকে কিছুই মনে করে না, কারণ সে একজন নায়িকা। তখন শায়লা গুল্লুকে বলে, শোনো,
একটু পর এখানে আমার খালু আসবে, তুমি কাউকে না জানিয়ে এখানে নিয়ে আসবে। গুল্লু শুধু হাঁ করে তাকিয়ে থাকে। এরপর গুল্লু শায়লার খালুকে আনতে চলে যায়। এদিকে রমজান আর ড্রাইভার রুমের মধ্যে টাকার বৃষ্টি শুরু করে দেয়। এত টাকা আর কোনো দিন দেখেনি। এখানে শায়লার খালু রেডি হচ্ছে শায়লার সাথে দেখা করার জন্য। তার মানে তো বুঝতেই পারছেন কোন লেভেলের খালু। একটু পর এসে তার সাথে ডট 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 করবে। এনিওয়েজ, মাঝরাতে নতুন জামা পরছে, স্যান্ট মেরে চকচক করে রেডি হয়েছে। ঘরের বউ তো সন্দেহ করবেই, ঠিক না? এত রাতে স্কুল মিটিং, তাও আবার এত রাতে খোলা, এগুলো মনে মনে ভাবতে থাকে। তবে খালু এটা ওটা বলে ম্যানেজ করে তার মায়ের কাছে দোয়া চাইতে যায় যেন কাজে সফল হয়। তখন খালুর মা বলে, বাবা ভালো হইয়া যাও। মানে খালুর মা ঠিকই বুঝছে খালু কোন লেভেলের যাওয়া। এনিওয়েজ, এদিকে ম্যানেজার সবকিছু গুল্লুকে বুঝিয়ে দিয়ে চলে যায়। সাথে সাথে গুল্লু ক্যাশ থেকে টাকা চুরি করে। তারপর ড্রাইভার আর রমজান টাকার নেশায় ভূত হয়ে গেছিল। এদিকে আবার অন্য রুমে হোটেলে কিছু ছেলে নেশা করছিল। আর এরই মধ্যে খালু চলে আসে। গুল্লু খালুকে নিয়ে আসে। শাইলার রুম থেকে ফিরে আসার সময় 204 নাম্বার রুম থেকে অনেক শব্দ আসতে থাকে। গুল্লু দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে রুমে থাকা দুজন মিলে টাকা নিয়ে নাচানাচি করছে। গুল্লু এই দেখে তার সাথে সাথে তার বন্ধু সুলতানকে কল দেয় আর বলে, নতুন মাল পাইছি মামা, যত দ্রুত সম্ভব আমগো হোটেলে আয়। সুলতান ফোন পেতেই দ্রুত একজনকে নিয়ে হোটেলের জন্য রওনা দেয়। এটা দেখে আরো দুজন সাথী সন্দেহ করে তাদের পিছু নেয়। এবার কাহিনীটার কি হয় খালি দেখতে থাকুন, ওকে? এদিকে খালুর রুমে আসার পর এক এক করে টাকার বান্ডিল শায়লাকে দিতে থাকে। খালু তো একদম রেডি আর শায়লাকে বলে, যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হয়, নাহলে ঘোড়া একবার দৌড়ানো শুরু করলে তুমি কিন্তু আর থামতে পারবা না। এই বলে শায়লার সামনে ব্যায়াম করতে শুরু করে। হায় রে খালুর তেজ, বয়স 80 কিন্তু ভাব দেখাইতেছে 20। ততক্ষণে সুলতান হোটেলের সামনে চলে আসে, কিন্তু গুল্লুর সাথে থাকা ছেলেটা দেখে খুব বিরক্ত হয়, কারণ সে অন্য দলের লোক। তখন সুলতান বলে, কোনো সমস্যা নাই। এরপর সবাই হোটেলে প্রবেশ করে। ওইদিকে তাদের পিছন পিছন দুজনই সেখানে চলে আসে। আর এইসব দেখে তারা তাদের টিমের সবাইকে খবর দিতে চলে যায়। সেই দিকে ড্রাইভার আর রমজান আকাশ কুসুম চিন্তা নিয়ে ব্যস্ত। এর মধ্যেই গুল্লু এসে করা নাড়ে। ড্রাইভার ভয়ে ভয়ে বাইরে এসে দরজা খুলে দেখে কেউ নেই। তখনই গুল্লু আর সুলতান মিলে ড্রাইভারকে স্টোর রুমে নিয়ে যায় আর সুলতান জোশের বসে ড্রাইভারের গলা কেটে হত্যা করে। পিছন থেকে রমজান এসে দেখে নিলে রমজানকেও তারা তিনজন মিলে স্টোর রুমে বেঁধে রাখে। এরপর 204 নাম্বার রুমে টাকাগুলো দেখে গুল্লু আর মাসুম হাসতে থাকে। ঠিক ওই মুহূর্তে রাকিব রুমে চলে আসে। তখন গুল্লু বলে, এখানে যা টাকা আছে আমি 80% নিবো, তোরা দুইজন 10 করে নিবি। এই কথা শুনে রাকিব অস্ত্র বের করে, বলে, সব টাকা আমার, তোরা কেউ কিচ্ছু পাবি না। এই নিয়ে তিনজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। সেই ঝগড়ার শব্দে হোটেলের বার রুম পর্যন্ত চলে যায়, যেখানে তারা নেশা পানি নিয়ে ব্যস্ত ছিল। যা শুনে সেখানকার ছেলেপেলেরা রুমে গিয়ে দেখে রুম ভর্তি টাকা। এই তিনজন লোক ছিল ব্লেড মিজানের। তো যাই হোক, সাথে সাথে গুল্লু চাল খাটিয়ে ব্লেড মিজানকে বলে, ভাই আমি ওরে আগেই বলছিলাম এটাকে আপনার ছাড়া ভাগাভাগি করা যাইতো না, কিন্তু ওরা আমার কোনো কথা শুনছে না। এই কথা শোনা মাত্রই সুলতান আর রাকিব তাদের ছেলেপুলেদের মারতে শুরু করে। এর মধ্যে সেখানে বাইটটা মাসুম চলে আসে, মানে দুজনের খবর দিচ্ছে তাদেরকে। বাইকটা এসে পুরো হোটেল দখল করে ফেলে আর কয়েকজন টাকা গুনতে পাঠিয়ে দেয়। বলতে না বলতেই ব্লেড মিজানও সেখানে চলে আসে। বাইকটা মাসুম আর ব্লেড মিজানের মধ্যে তখন গালাগালি শুরু হয়। এদিকে খালু তখন শায়লাকে নেচে দেখাচ্ছিল। হঠাৎ বাইরে গুলির শব্দ শুনে খালু ভয় পেয়ে যায় আর লুকানোর জায়গা খুঁজে পায় না। তখন সে খুঁজতে খুঁজতে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এই গুলাগুলির শব্দে বাইরে থাকা পুলিশরাও ভয় পেয়ে যায়। শায়লার রুমে দরজা খুলে চেক করতে আসে বাইরে কি চলছে। ঠিক তখনই বাইটটা মাসুম এসে শায়লার গান পয়েন্ট করে রুমে নিয়ে যায়, কারণ ব্লেড মিজান তখন বাইকটা সব লোককে মেরে হোটেল দখল করে ফেলেছে। তো যাই হোক, এরই মধ্যে একজন এসে খবর দেয় বাইকটা মাসুম 206 নাম্বার রুমে লুকিয়ে আছে। এরপর ব্লেড মিজান 206 নাম্বার রুমে যায় আর ব্লেড মিজানকে দেখে শায়লা জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমাকে বাঁচান। এত সুন্দর একটা মেয়ে দেখে ব্লেড মিজানের অন্তর গলে যায়। এইদিকে সুলতান তখন হোটেলের মালিককে বুম জামালের কাছে যায়। ওইদিকে সুলতান তখন হোটেলের মালিক বুম জামালের কাছে যায় আর বলে, বস আমাদের হোটেলে অনেক টাকা ঢুকছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে বাইটটা মাসুম আর ব্লেড মিজান দখল করে রাখছে। এই খবর শুনে বোমা জামাল হোটেলের দিকে রওনা দেয়। বোমা জামাল হওয়ার রহস্য হলো জামালের একটা সমস্যা আছে, সেটা হলো জামালের বোমে পা উড়ে গিয়েছে, সেই জন্য পাবলিক তার নাম রেখেছে বোম জামাল। তো যাই হোক,
এদিকে ব্লেড মিজানের শায়লাকে দেখে পাগল হয়ে গেছে। শায়লাও নিজেকে বাঁচার জন্য তাকে অস্থির পাম দিতে থাকে। সে নাকি আল্লু অর্জুনের মতো দেখতে। এই সুযোগে ব্লেড মিজানও তার হাতে একটা চুমু বসিয়ে দেয়। পুলিশ তখনই বাইরে দাঁড়িয়েছিল, স্বাভাবিকভাবেই রাস্তাতে টহল দিচ্ছিল। কিন্তু এই গুলিগুলোর শব্দে পুলিশও হোটেলে ঢোকার সাহস পাচ্ছিল না। বারবার এসপি কে কল করে আসতে বলতে, কিন্তু এসপি বুঝতে পেরে বলে, এত ছোট কাজ আমাকে আসতে হবে কেন, তোমরা এসব ম্যানেজ করে নাও। তো যাই হোক, ততক্ষণে বুম জামাল এসে ব্লেড মিজানের লোকদের মারতে থাকে। এবার ব্লেড মিজান বাইট্টা মাসুমের লোকজন মেরে নিজেদের হোটেল নিজেদের কন্ট্রোলে নেয়। এরপর সেই ঘরে গিয়ে টাকা দেখে খুশি হয় বুম জামাল। গুল্লুকে 1 লক্ষ টাকা উপহার দেয়, ঘর ভর্তি টাকা, তার মধ্যে মাত্র 1 লাখ টাকা। গুল্লুর তো মাথায় হাত। এরপর বুম জামাল সবাইকে নিয়ে ব্লেড মিজানকে মারতে যায়, আর গিয়ে দেখে ব্লেড মিজান এক্কা দোক্কা খেলছে। তখন সে বলে, মালটা কেমন, দেশে না বিদেশে? তো যাই হোক, ব্লেড মিজানকে বেঁধে জামাল শায়লার দিকে নজর দেয়, প্ল্যান করে কোন দেশে নিয়ে তাকে শুটিং এ নিয়ে যাবে। যেই দিকে টাকা সেদিকে শায়লা। এত টাকার কথা শুনে শায়লা বোম জামালকে পটাতে শুরু করে। তো যাই হোক, এদিকে খালু আবার খাটের নিচে লুকিয়ে এসব শুনছে। এসব শুনে সে জ্বলে পড়ে যাচ্ছিল। এখন ব্লেড মিজান বলে, আপনি সব টাকা নিয়ে নেন, কিন্তু নায়িকাকে আমারে দেন। এই কথা শুনে জামাল মিজানকে উত্তম মধ্যম দিয়ে বাইরে নিয়ে যায়। সেই ফাঁকে শায়লা জোনায়েদকে কল করে তার কাছে হেল্প চায়। বোঝেন কি হতে যাচ্ছে। কিন্তু এবার আবার গডফাদারের বাপ গডফাদারকে কল দিচ্ছে, মানে একের পর এক আসতেই থাকে এই হোটেলের মধ্যে। তো যাই হোক, এই সিরিজের সব থেকে বড় আকর্ষণ আমাদের এই রুবেল, যার নাম হলো বেনসন জুনায়েদ, যে শায়লাকে বাঁচাতে হোটেলে রওনা দেয়। বোম জামাল আবার শায়লার রুমে এসে গুল্লুকে বলে 1 বস্তা টাকা নিয়ে আসতে। এরপর সেই টাকা শায়লার উপর উড়াতে শুরু করে। ওইদিকে বিছানার নিচ থেকে খালু বলে, তোর কয়টা লাগে বলতো? এ কথা বলতে না বলতেই ভ্যানসন জুনায়েদ কমিশনের পুরো দলবল নিয়ে হোটেলে ঢুকে গোলাগুলি শুরু করে। তখন বোম জামাল ভয় পেয়ে ব্লেড মিজান আর বাইট্টা মাসুমকে রিকোয়েস্ট করে সবাই মিলে যেন ভ্যানসনের সাথে লড়াই করে। বাইট্টা মাসুম রাজি হলো। ব্লেড মিজান বলে, আপনি ওই নায়িকার সামনে আমার অপমান করছেন, আমি আপনার লগে নাই। এরপর বাইট্টা আর জামাল মিলে বাইরে গিয়ে গোলাগুলি শুরু করে। ওরা যাওয়ার পর গুল্লু কোনোভাবে বুঝিয়ে মিজানকে রাজি করে। অনেকক্ষণ গোলাগুলির পর বেনসন জুনায়েদ পুরো হোটেল দখল করে নেয় আর 3জনকে বেঁধে টাকা রুমে বসিয়ে রাখে। ভাবছেন কি এখানেই খেল খতম? থামেন, আরো কাহিনী আছে সামনে। এরপর বেনসন জুনায়েদ কমিশনারকে সবাইকে মারতে বলে। তখন বাইট্টা মাসুম তাদের না মারার অনুরোধ জানায়, আর বোম জামাল বলে ওঠে, এক্সকিউজ মি, আমি একজন পঙ্গু লুলা অচল মানুষ, আমার এই চেয়ারে বসতে দেওয়া যাইবো? কমিশনার উল্টো ধমকি দিয়ে বলে, এইখানে বৈশা থাক, নাইলে কিন্তু এবার শোয়াইয়া দেবো। এইসব বলে জুনায়েদ কমিশনার বাইরে যায় কথা বলার জন্য। আর জুনায়েদকে বলে, আসলে এত টাকার লোভ সামলানো কঠিন, ওরা তো আমগো এলাকার পোলাপাইন, ওগরে মাইরা কিচ্ছু হইব না, তার জন্য টাকাগুলা আমি আর আপনি ভাগ করে নি। তখন জুনায়েদ বলে, এতগুলো টাকা হজম করা কঠিন হইয়া যাইব, তুই এমপি সাহেবের কল দে, কল করে এখানে আইতে। কমিশনার না চাইতেও এমপি কে কল করে। তখন এমপি বলে, আরে কমিশনার, তুমি এইখানে নায়িকা নিয়ে আসছো, মজমস্তি করতেছো, আর আমি এমপি হয়েও দাওয়াত পাইলাম না। তখন কমিশনার বলে, কষ্ট নিয়েন না ভাই, আপনার জন্য ব্যবস্থা আছে, যত দ্রুত পারেন হোটেল ঝিলিকে চলে আসেন। কিসের টাকা, কিসের কি? এমপি ভাবছে নায়িকা হোটেলে তার জন্য বসে আছে, তাই তাড়াহুড়ো করে সেই রাতেই রওনা দেয় এমপি হোটেলে। সে কমিশনারকে বলে, কই আমার সারপ্রাইজ কই? কিন্তু সামনে এতগুলো টাকা পড়ে আছে, সেদিকে তার কোনো হুঁশ নাই। থাকবে কিভাবে, মন তো নায়িকা নায়িকা করছে। তো যাই হোক, তখন ব্যানসন বলে, বস এতগুলো টাকা পাইছি, কি করব আপনিই কোন। তখন এমপি বলে, আমি কি এখানে টাকার লাগে আইছি? আমার কি টাকার অভাব নাকি? তোরা যা করার কর, আমার নায়িকা দে, তাইলেই হইব। আর এইখান থেকে অর্ধেক টাকা আমার বাসায় পাঠাইয়া দিস। মানে টাকাও নিব, নায়িকাও নিব। এনিওয়েজ, এমপি এসে শায়লার ঘরে। সেখানে খালু তখনও বেডের নিচে শুয়ে প্রহর গুনছিল। শায়লা যখন জানতে পারে সে একজন এমপি, তখন সে আবার তাকে তেল মারতে শুরু করে আর বলে, আমার একটা জিনিস চাই। এমপি বলে, একটা কেন, 3টা চাও, আজকে আমি তোমার আলাদিনের দৈত্য, যা চাইবা তাই পাবা। শায়লা বলে, আমি নায়িকা হইতে চাই, আমারে এই সিনেমার নায়িকা বানাইবেন এবং আপনি প্রডিউস করবেন এবং ডিরেক্টর হিসেবে রাখবেন রায়হান রাফিকে। তখন এমপি শুনে তো অবাক, আরে তুমি তো নায়িকাই। তখন শায়লা বলে, আপনার বানানো ছবিতে নায়িকা হতে চাই আমি। তখন এমপি বলে, একটা না, তোমার এনে 2টা সিনেমা বানাবো, এবার খুশি তো? কিন্তু চলো এইবার আমরা আমাদের পার্টি করি। এদিকে বাইরের অবস্থা খুবই ভয়াবহ, পুলিশ, প্রেস, সবকিছুর ভিড়। পুলিশ সন্দেহ করছে যে
50 কোটি টাকা পাচার হওয়ার কথা সেটি এই হোটেলে আছে, যার কারণে শহরের সকল গ্যাং একসাথে এখানে এসেছে। তখন পুলিশ প্ল্যান করে পুরো হোটেলটাকে ঘিরে অ্যাটাক করে। তখন পুলিশ মাইকে বলে 7 মিনিটের মধ্যে যদি কেউ আত্মসমর্পণ না করে তাহলে আমরা ভেতরে চলে আসব। এটি শুনে তো এমপি বিচিকাইন্দা ওঠে, এমপি দেয় দৌড়। কিছুক্ষণ পর থানায় এসপি চলে আসে, কিন্তু তাকে কোনো পুলিশ সেলুট না দেওয়ায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন অন্য পুলিশেরা অনুরোধ করলে সবাই তাকে সেলুট দেয় আর সে নিজেকে সম্মানিত বোধ করে। তখন কাজ শুরু করে আর বলে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি তো আসি। তারপর যে হোটেলে ভিতরে ঢুকতে যায়, কিন্তু একটা গুলির শব্দে মারে বাপরে বলে চিৎকার করে ওঠে। এরপর নিজের পিছন থেকে বাকিদের পাঠিয়ে দেয়। আবারও অনেক গোলাগুলি চলে, দুই পক্ষের মধ্যে শেষ পর্যন্ত পুলিশ পিছিয়ে যায় আর আবার বাইরে চলে আসে। মানে এখানে পুলিশদের কলিজা ও মুরগির কলিজার মতো হয়ে গেছে। এদিকে গোলাগুলির শব্দে ভয় পেয়ে এমপি খাটের নিচে লুকিয়ে পড়ে, যে জায়গায় আগে থেকেই খালু লুকিয়েছিল। এমপিকে দেখে খালু সালাম দেয়। তখন এমপি বলে, তুমি এখানে কি করতে আসছো? খালু বলে, আপনি যেই কাজের জন্য আসতেন আমিও সেই কাজ করতে আসছি। আর একটা কথা, আমাদের এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ, যদি ওইটা টেন্ডার আমাদের দিতেন। তখন এমপি বিরক্ত হয়ে বলে, ধুর মিয়া, চুপ থাকেন তো, কোন জায়গায় কি কথা বলা লাগে আপনার মনে হয় হুঁশ জ্ঞান নাই। তো যাই হোক, ওদিকে পুলিশ বাইরে এসে এসপি কে বলে আমাদের ফোর্স বাড়াতে হবে স্যার। এসপি বলে, এই সমস্যার কাজটা আপনারা করতে পারছেন না, কে যে আপনাদের পুলিশে চাকরি দিছে। তো যাই হোক, পরে পুলিশ আবার মাইককে বলে আমরা কেউ রক্তপাত চাই না, সুস্থ সমাধানের জন্য। এসপি ভয়ে ভয়ে হোটেলের ভিতরে ঢুকে। যেহেতু এসপি সাহেবের সকল গ্যাং এবং এমপি সাহেবের পরিচিত ছিল, সেহেতু এসপি সাহেব তার টাকার রুমে নিয়ে যায়। টাকা দেখে এসপি সাহেব তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন কমিশনার বলে এভাবে টাকার দিকে না তাকিয়ে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করেন। এসপি উল্টো ভাব নিতে থাকে আর বলে সম্ভব না, বের হওয়ার কোনো সম্ভাবনাই দেখি না। ব্যানসন বলে আচ্ছা আপনি এখান থেকে 2 বস্তা নিয়ে তাও সমাধান দেন। তখন এসপি বলে 10 বস্তার নিচে আমি কিছুই করতে পারবো না, ওপর থেকে নিচ পর্যন্ত কত জায়গা আমাকে সামলাতে হবে। এইভাবে দর কষাকষি করতে করতে শেষ পর্যন্ত 4 বস্তায় এমপি সাহেবের ডিল হয়। তো যাই হোক, এর পরের দিন সকালে সেখানে প্রেস মিটিং হয়। সেখানে খালু, বাইট্টা মাসুম, ব্লেড মিজান ও বুম জামাল, গুল্লু সবাইকে আসামি করা হয়। তখন এসপি বলে এই যে বিশাল একটা অপারেশন সেটা আমি একাই করছি, কত যে কষ্ট করছে সেটা আপনাদের বোঝাতে পারবো না। মাসের পর মাস, দিনের পর দিন কষ্ট করে এই টাকা পাচারকারীদের চক্রে ধরছি, যেখানে এমপি সাহেব, কমিশনার আর জোনায়েদ সাহেব আমাদের কাজে সহযোগিতা করছে। তো যাই হোক, এখানে একটি ঘটনা ঘটে যা পাশ কাটিয়ে ওসি সাহেব বারবার এসপি সাহেবকে ইশারা দিচ্ছে, কিন্তু এসপি সাহেব তো না শুনে নিজের মতো বক্তব্য দিতে যাচ্ছে। এসপি সাহেব এমন পাগলামি দেখে ওসি জোর করে সবার সামনে এসে বলে দেয় আমরা যে টাকাগুলো পেয়েছি সেগুলো সবগুলোই নকল টাকা। এতক্ষণে যত টাকা নিয়ে এত কাহিনী খুন খারাপা হচ্ছিল সবগুলো ওই নকল টাকার জন্য। এইসব কথা শুনে সবার মাথায় হাত। তার মানে কাল রাত থেকে এখন পর্যন্ত যে যুদ্ধ হইল সে সবই এই নকল টাকার জন্য। সবাই টাকা পেয়ে এত খুশি হয়েছিল যে কারো চেক করাই হয়নি এই টাকাগুলো আসল নাকি নকল। তো যাই হোক, আসলে এই টাকা একটা শুটিং এর সিন কাট হলে আমরা শুটিং এর সেট দেখতে পাই, যেখানে প্রোডাকশন ম্যানেজার বারবার গলিবকে কল করছিল, কিন্তু গলিবের ফোন বন্ধ। পাশ থেকে একজন বলে জয়নাল ভাই আপনি এখানে কি করেন? লাইট রেডি, সেট রেডি, এখন শুধু টাকার জন্য শুটিং শুরু হবে, শুধু টাকার জন্য শুটিং শুরু হচ্ছে না। তখন জয়নাল বলে পপস আসলে মনে হয় একটু দেরি হবে। আর ছেলেটা বলে 30 বছর ধরে প্রোডাকশনের কাজে এই নমুনা, আপনার এই ডিরেক্টর কিছুই বলতে পারে না, যা বলার আপনিই বলেন। এইবার উন্মোচন হবে এই সিনেমার সবচেয়ে বড় রহস্য। প্রোডাকশন ম্যানেজার ডিরেক্টরকে বলে বস ঢাকা থেকে গলিবের শুটিং এবং নকল টাকা নিয়ে আসতে পাঠাইছে, কিন্তু গলিব ফোন অনেক সময় ধরে বন্ধ। এরপর ডিরেক্টর রায়হান রাফি আমরা পেছন থেকে দেখতে পাই আর চিৎকার করে বলে পেক আপ, শেষ হয়ে যায় নকল খেলার সকল ধাঁধা। তবে শেষ হয়েও যেন হইল না শেষ। কিন্তু এখানে একটা রহস্য থেকেই যায়, ওইদিকে পুলিশ যে তথ্য পেয়েছিল 50 কোটি টাকা পাচার, সেই বিষয়ে আসলে সত্যিটা কি। আসলে এর সিনে দেখানো হয় একটা ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে কোথাও পৌঁছে একজনকে বলছে আমি বর্ডার পার করে আপনার মাল নিয়ে আসছি, আপনার লোকেরা বলেন এই টাকাগুলো এখান থেকে নিয়ে যাইতে, আর আমার ভাগ আমার ঠিকানা মতো বাড়িতে পৌঁছায় দিন। এর মানে খেলা এখনো আরো বাকি। আসলে 50 কোটি টাকা সেটাও বর্ডারের কাছে পৌঁছেছে। এখন সিজন 2-তে হয়তো বা আমরা দেখতে পারবো এই আসল টাকার খেলা কিভাবে সমাপ্ত হবে।
সো গাইস, এখানে একটি কথা না বললেই নয়, এখানে যারা অভিনয় করেছে তারা সবাই বাঘা বাঘা অভিনেতা। এর মধ্যে সবচেয়ে দুর্বল অভিনেতা আমার কাছে মনে হচ্ছে রুবেল, কারণ রুবেলের অভিনয়টা এতটাও ভালো হয়নি। বাদ বাকি সবার অভিনয় ঠিকই ছিল, কিন্তু এখানে সব থেকে বেস্ট অ্যাক্টিং হয়েছে সুমন আনোয়ারের। সে বরাবরই ভালো অভিনয় করে থাকে, মানে বোম জামাল, তার অ্যাক্টিং, এক্সপ্রেশন এবং তার ডায়লগ ডেলিভারি খুবই চমৎকার। মানে আপনি যদি এই সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে বসেন, তাহলে আপনি জাস্ট চোখ সরাতেই পারবেন না। শেষ পর্যন্ত আপনার হাসি সেকেন্ডের জন্য আপনি বোরিং হবেন না। তো যাই হোক, আজকের এক্সপ্লেনেশন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।